সারাদিন পিয়ানোয় প্রবীণ আঙুলগুলি খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের শহরে। সারাদিন পিয়ানোয় প্রবীণ আঙুলগুলি খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের শহরে। স্বরলিপি করে রাখা অর্কেস্ট্রার যন্ত্রণা রবীন্দ্রনাথ তার কানে কানে দেন মন্ত্রণা। স্বরলিপি করে রাখা অর্কেস্ট্রার যন্ত্রণা রবীন্দ্রনাথ তার কানে কানে দেন মন্ত্রণা। ইউনিভক্সে তার ব্যথা চুপি চুপি খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের শহরে। সারাদিন 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 পিয়ানোয় প্রবীণ আঙুলগুলি খেলা করে। বহুদিন আগে তিনি এসেছেন আমাদের শহরে। বম্বে থেকে এলাম তখন আমি সব লারেলাপ্পা গানই বাজাচ্ছিলাম, কিন্তু এখানে এসে আমি সবচেয়ে বড় প্রাপ্তি পেলাম, সেটা ছিল, এখনও আছে, রবীন্দ্রসঙ্গীত। আর এখন আমার এমন অবস্থা হয়েছে যে সব গান থেকে সবচেয়ে বেশি গুরুদেব গান বাজাতেই ভালো লাগে। আমার চিত্তে তোমার সৃষ্টিখানি রচিয়া তুলিছে বিচিত্র এক বাণী। তারই সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায়ে তুলিছে আমার সকল গীতি। আপনারে তুমি দেখিছ মধুর রসে, আমার মাঝারে নিজেরে করিয়া দান। রবীন্দ্রনাথ তার কানে কানে দেন মন্ত্রণা। না, কোনো যন্ত্র না নিয়েই রবি কবির টানে প্রকৃতির অনুপম আকর্ষণে ভিভালসারা ছুটে ছুটে যেতেন শান্তিনিকেতনে। রবীন্দ্র অনুভবে নিজের সঙ্গীত রাজ্য সমৃদ্ধ করতেন সঙ্গোপনে। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আপনি এলেন যে আপনার সঙ্গে কিছু বিলঙ্গিংস ছিল না? আমার সঙ্গে বিলঙ্গিং একটা প্যাকেট ছিল, তাতে একটা শার্ট আর একটা প্যান্ট বাঁধা ছিল। কিসে? কাগজে। কাগজেই মোড়া? কাগজে। আর তো কিছু ছিল না, ওইটাই লাগেজ ছিল। আর ক্যাশের মধ্যে 3 টাকা ছিল। অনেক বাঙালির থেকে উনি বড় বাঙালি, এটা আমার মনে হয়েছে। এবং বঙ্গ সংস্কৃতিকে ভালোবেসে, রবীন্দ্রনাথকে ভালোবেসে তিনি চলে এলেন এই বাংলায়, কখনো ফিরে যাননি। কলকাতায় আসাতে কলকাতার সাথে দিয়ে I would say was richer in having him as one of the most wonderful musicians. ভয়ঙ্কর মেলোডিয়াসলি উনি কাজ করতেন। ওনার কাজ করার মধ্যে মেলোডি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রকৃতি তার অপরূপ রূপমাধুরী মেলে ধরেছে শান্তিনিকেতনের পথে প্রান্তরে।
রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভারের বৈভবে মুগ্ধ প্রকৃতির প্রাণিত উপহার, রুক্ষ লাল মাটি আর নিবিড় শ্যামলিমার যুগলবন্দি। এখানেই সঙ্গীত জীবনের সার্থকতার স্বীকৃতি পেলেন ভি বলসারা, অভিজাত দৃষ্টিনন্দন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। এবং একটি স্মারক উপহার শ্রী ভি বলসারা সম্বর্ধনায়। আমি আজকে এই যে সম্বর্ধনা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। গুরুদেবেরই কথা উদ্ধার করা একটা বলছি, এ মণিহার আমায় না হিসাবে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মণিহার আমায় না হিসাবে। সারা বিশ্বের বিস্ময় রবীন্দ্রনাথের অভিনব প্রয়াস প্রকৃতির বুকে খোলা আকাশের নিচে বসে জীবনের সহজ পাঠ গ্রহণ। এই মিলনের অঙ্গনে ভি বলসারার উপস্থিতিও যেন শিক্ষার্থীর মতো শান্তির অন্বেষণে। এই জায়গাগুলো সবই গুরুদেবের স্মৃতি বিজড়িত। খুব ভালো লাগছে। এখানে অলরেডি ক্লাসগুলো সব বসে গেছে ওখানে। আর এটা সেই ছাতিমতলা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইনি কার জন্য লিখেছেন জানেন? তিনি আমার প্রাণে, ওই তো মানে ঈশ্বরের জন্য, কিন্তু আমার উনি মানে রবীন্দ্রনাথই আমার প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি, মানে এখন যা হয়েছে। এই ছাতিমতলা নিয়ে ভারী সুন্দর একটা গল্প শুনেছিলাম অনেকদিন আগে। গুরুদেব তখন শান্তিনিকেতনে আছেন, তো ছাত্রদের একটা প্রবলেম হয়েছে। তারা এসে বলেছে, গুরুদেব আমাদের এই সমস্যার সমাধান আপনাকেই করে দিতে হবে। তুমি বলেন, ঠিক আছে, এটা কাজ করো, আজকে বিকেলবেলায় ছাতিমতলায় তোমরা এসো। তোরা বললো, হ্যাঁ ঠিক আছে। কখন আসবো? 5:30টায়। 5:30টায়। তো ঠিক 5:30টায় যখন বাজে, গুরুদেব এসেছেন ছাতিমতলায়, এদিক ওদিক তাকিয়ে দেখছেন, ওমা পুরো মাঠ ফাঁকা, কোনো ছাত্র নেই। ঘড়িতে দেখলেন কটা বাজে, পকেট থেকে ঘড়ি নিয়ে দেখলেন 5:30টায়। কাগজ বার করে, কলম বার করে দুটো লাইন লিখে ছাতিমতলায় রেখে একটা ঢেলা চাপা দিয়ে চলে গেছেন। কিছুক্ষণ পরে ছাত্ররা এসছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে করতে করতে দেখে গুরুদেব নেই। গুরুদেব উনি এত সময় চলেন, উনি এখনো আসেননি, এত দেরি, কি হবে কি হবে করতে করতে হঠাৎ দেখে গাছতলায় ওই চাতালের উপরে একটা কাগজ তুলে নিয়ে দেখছে, তাতে লেখা, এসেছিলেম, বসেছিলেম, দেখলেম কেউ নেই, আমার 5:30টা যেন 5:30। তো এইটা আমরা একটা সময়ানুবর্তিত, এটা আমাকে লিখে রাখতে হবে, এটা অনেকবার মানে এটা হচ্ছে। কিন্তু সময়ানুবর্তিতার যে নিদর্শন আমরা গুরুদেবের থেকে পাই, এই যে মানুষটিকে নিয়ে দাঁড়িয়ে আছি ছাতিমতলার সামনে, এনারও জীবনে কিন্তু ডিসিপ্লিন ব্যাপারটা, যে কোনো গুণমানুষেরই যে কত বড় অলংকার, সেটা আবারও এনাকে দেখলে সত্যি বোঝা যায়। আমাদের একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে আপনি সত্যি সত্যি এই শান্তিনিকেতন প্রাঙ্গণে দাঁড়িয়ে আরো এই প্রশ্নটা মনে যাচ্ছে এখন, মানে দারুণ লাগছে। আপনি রবীন্দ্রনাথের রচনার প্রতি আকৃষ্ট হলেন প্রথম
কিভাবে? খুব একদম বিগিনিং এ 19 বোধহয় 48 কে 49-এ আমার হাতে একটা হিন্দি গানের রেকর্ড এসেছিল, প্রাণ চায় নাই না না চায়, মানে প্রাণ চায় চক্ষু না চায়। আর আচ্ছা, তার উল্টো পিঠে ছিল ইয়াদ আয়ে কি না আয়ে তোমারি, মানে মনে রবে কিনা কিনা রবে রবে আমারে। তোমারে। আচ্ছা, কার কার গাওয়া? পঙ্কজ বাবুর, আচ্ছা আচ্ছা। পঙ্কজ বাবুর গাওয়ার, মানে একদম সিম্ফনি পুরো ও, অর্কেস্ট্রার উপরে উনি গিয়েছিলেন। এই তো প্রথম আপনি শুনলেন? এটা আমি শুনলাম, তখন তো আমি জানতাম না কি এটা রবীন্দ্রসঙ্গীত আছে করে। আচ্ছা আচ্ছা। তো পরে আমি জানতে পারলাম কি এটা রবীন্দ্রসঙ্গীত, ওইটা আমার মানে মাথায় ঢুকে মাথায় ধরে গেছে। তারপর মানে প্রথম আমি পেলাম তোমার হলো শুরু আমার হলো সারা, ওইটা রেকর্ডিং বাজাবার আমি সুযোগ পেলাম। আচ্ছা, কে? হেমন্ত দা লতা আচ্ছা, গিয়েছিল বোম্বেতেই? বম্বেতে, আচ্ছা বম্বেতে। আচ্ছা। এই আস্তে আস্তে করে তারপর আমি যখন কলকাতায় এলাম, ল্যান্সডাউনে যখন থাকতাম, আমার উপরতলায় একজন ফ্যামিলি থাকতো বাঙালি, ওরা মানে খুব রবীন্দ্রসঙ্গীত গাইতো। আমি জানতাম না, আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি গাইছো, বলতো রবীন্দ্রসঙ্গীত। ওরা আমাকে স্বরবিতান দেখালো, এই দেখালো। তো এখন স্বরবিতান দেখে আমার মনে হলো কি এটাই তো কিছুই নেই, আমি তো মানে নোটেশন প্লেয়ার, হ্যাঁ, সা দেখে মানে যত ডিফিকাল্ট হোক আমি পাট করে বাজিয়ে দেবো। সঙ্গে সঙ্গে বাজিয়ে। তা আমি বললাম দাও তো স্বরবিতান দাও করে, ওই হারমোনিয়ামের সামনে রাখলো আর আমি সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবো। ওরা তো অবাক হয়ে গেল, বললো আপনি তো মানে ইজিলি করতে পারেন। তো আমি মানে আস্তে আস্তে গান বেছে বাজাতে আরম্ভ করলাম। আচ্ছা। কিন্তু যখনই বাজাচ্ছি আমার মনে হচ্ছে যে বাজাচ্ছি, বাজছে, সুর বাজছে, কিন্তু এটা সারে গাবো বাজছে, গান বাজছে না। আমি এ মনিহার আমায় নাহি সাজে বাজাচ্ছি। তো আমি তো বাজাচ্ছি গা 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 মারে গাদা পা মা পা নে সারে সে রে রা, কিন্তু কি বাজাচ্ছি, হ্যাঁ, কথা লিরিকটা কি কি, না কথাটা কে কি? হ্যাঁ। মানে। আস্তে 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 আমি এখানে, তখন তো বাংলা কিছুই জানতাম না, আস্তে আস্তে যেমন মানে বাংলা শিখতে আরম্ভ করলেন। জানতে আরম্ভ করলাম, এই করতাম, বই পড়লাম, ওই করে তখন আমি বুঝলাম কে রবীন্দ্রসঙ্গীত মানে সুর আর কথার বন্ধন মানে একদম মানে এইরকম। কয়েকটা গানে উদাহরণ দিচ্ছি তোমাকে। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী বড় আশা করে এসে, যখন গাইছে কে আর কি, আর আমি যে কিছু চাইনি চরণ তলে, সুর নিচে নেমে গেছে অটোমেটিক্যালি। আর আমি যে কিছু চাইনি জননী বলে শুধু ওপরে একদম মানে এই যে ভাবনা, এই যে চিন্তা মানে কথা, এইটা শুধু রবীন্দ্রনাথ।
রিহার পায়ের কথা, কেঁদে কেঁদে আর একটা গানের উদাহরণ দিচ্ছি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই যখন যখন আমার মানে ক্লান্তি আসে আমি এটা গাই, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ে কবু, ক্লান্তি আমার, হ্যাঁ, এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো, তারপর ক্ষমা করো প্রভু, মানে প্রভু না করে মানে কোনো উপায় আর নেই। ছাড়ছি না তো আগে ক্ষমা। এই যে কেন 3বার নেওয়া হলো, হ্যাঁ। তার পেছনে কারণ আছে। প্রত্যেক এক একটা সুরে এক এক যাওয়া আসাতে একটা মানে আছে, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মোর এ জীবনে উঠেছিল ফলে, আজও নাই শেষ। তোমার বীণার ধ্বনির সাথে আমার বাঁশির রবে পূর্ণ হবে রাতি, তোমার আলোয় আমার আলো মিলিয়ে খেলা হবে নয় আরতির বাতি। দেখো আমি বম্বে থেকে এলাম, তখন ওয়েস্টার্ন মিউজিকও বাজাতাম, হিন্দি ফিল্মে মেরা জুতায় জাপানিও বাজাতাম, সব কিছু বাজাতাম। হ্যাঁ, তারপর এসে বাংলা আধুনিক গান বাজাতে আরম্ভ করলাম, এই করলাম ওই এই করে করে ধরে ধরে এখন এত বছরে আমি বুঝতে পেরেছি যে রবীন্দ্রনাথের মতন মডার্ন কেউই নেই। হি ইজ দ্য মোস্ট মডার্ন কম্পোজার। মানে আরো 100 বছর পরেও তিনি মডার্ন হবেন। আর এই যে কপিরাইট উঠে গেছে, কপিরাইট উঠে গেছে, এই যে ভয়, এই ভয় পাওয়ার কিচ্ছু নেই। রবীন্দ্রনাথ মানে শ্রোতাদের কাছে আছে, শ্রোতারা কাউকে ক্ষমা করবে না যদি রবীন্দ্রনাথের কিছু এদিক ওদিক হয়, কোনো চিন্তা নেই। আমি এখনো যখন বাজাই, আমি এখনো স্বরবিতানের মতনই বাজাই। আমি যতই আমি মানে খুব ওই দিকে খুব অর্থোডক্স, আমি কিন্তু এই অর্থোডক্সই জন্যে নয়, এই রবীন্দ্র ভারতীর জন্য নেই, বিশ্বভারতীর জন্য নেই, আমার গুরুদেবের দিকে শ্রদ্ধা জন্যে সত্যি আমি একে এই করছি। এটা কান ধরে করানোর দরকার নেই, ভেতর থেকে আসবে। আমরা আবার চলুন একটু ওই দিকটা ঘুরে আসি। কি সুন্দর লাইফ। এখানে পাঠভবনের ছাত্রছাত্রীদের ক্লাস। আমি যতবার এখানে, আমি আগে অনেকবার এসেছি, লাস্ট টাইম এসেছিলাম তখন মোহরদি ছিলেন, মোহরদির বাড়িতে গেছি, অনেক দিন কাটিয়েছি ওখানে, ভালো লাগলো। আর যখনই এখানে আসিনে ভাবিকে না এখন এখানেই বাড়ি করে সেটেল করে যাই।
আচ্ছা, আপনি রবীন্দ্রনাথের প্রচুর গান নিয়ে কাজ করেছেন। দেবতার গ্রাস কবিতাটা, সেটা নিয়ে আপনি আমি একটা অসংখ্য শিল্পীদের নিয়ে একটা অর্কেস্ট্রেশন করেছিলেন। একটা কথা বলি একটা, হ্যাঁ, বলুন। আমার না গোড়ার থেকে সমুদ্রের দিকে খুব আকর্ষণ। ও, বাচ্চা বয়স থেকেই আমাদের বোম্বেতে একটা মারিন ড্রাইভ করে জায়গা আছে, মেরিন ড্রাইভ, হ্যাঁ হ্যাঁ, সমুদ্র ওখানে, রাস্তার ধারেই। হ্যাঁ, ওখানে বসে থাকতাম সারাক্ষণ, আমার খুব ভালো লাগতো। ওই যখন ইরাক ইজিপ্ট গেছি 1940-তে, তখন মানে 12 দিন আমি স্টিমারে ট্রাভেল করেছেন। গেছিলাম। হ্যাঁ, সেই তখনও মানে সেই জলে মানে এখানে কলকাতায় আসার পরে একদিন একটা রেকর্ড শুনলাম, নির্মলেন্দু লাহিড়ী আবৃত্তি করেছিলেন। হ্যাঁ, আবৃত্তি করেছিলেন এই গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মশাই যাবে সাগর গঙ্গমে, তীর্থ স্নান লাগি। এই শুনে নে এই এই আবৃত্তিতেই আমার একটা জলটা ড্রামা মনে হলো। হ্যাঁ, কি রাখালে মাসি, কি রাখালের মা, তোকে মানে দিয়ে আসি গঙ্গা জলে, এই মানে এই, তারপর এর মধ্যে দুঃখ আছে, আনন্দ আছে, জলের এই আছে, কুসংস্কার আছে মানুষের, তারপর ঝড় বৃষ্টি আছে, এই আছে। এই নিয়ে আমার মাথায় এলো কে এইটা মিউজিক্যালি অর্কেস্ট্রা করব, মানে প্রত্যেক লাইনকে মিউজিক দিয়ে করব। এই করে আমি প্রথমে কম্পোজ করে 80 জন মিউজিশিয়ান নিয়ে নিউ এম্পায়ারে একটা সিম্ফনি অর্কেস্ট্রা শো করলাম। আচ্ছা, ওইটাতে তখন কি করলেন আমাদের তাপস সেন, আবৃত্তির যা মানে পোরশনটা এই আছে, এখন আবৃত্তি বললে তো মিউজিক ডিস্টার্ব হবে, সো উনি আবৃত্তি এক একটা লাইন পুরো আবৃত্তি মানে লেখা স্লাইডের মতো করে এলো, মানে স্লাইড করে দিয়েছে, স্ক্রিনে এলো সেটা। এই গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মশাই যাবে সাগর সঙ্গমে, তীর্থ স্নান লাগি, তখন একটা মিউজিক বাজছে। ওইটা দেখে তারপর আমি আমার এখানে আমাকে দিয়েছে একটা এই টিপছে যে আমার মিউজিক শেষ হয়েছে, ওই নেক্সট লাইন পড়ছে ওখানে, সঙ্গী দল গেল জুটি, আর যত বাল বৃদ্ধ নরনারী, আমার মিউজিক, নৌকা দুটি প্রস্তুত হইল। তারপর ঝড়ে যখন আসছে তখন ঝড় হচ্ছে, এইরকম করেছি। মানে কোনো আবৃত্তি কেউ বলেনি, খালি পাবলিকের এই যে জানবার জন্যে একবার এই যখন থেকে স্টেজে করেছি তখন থেকে আমার সঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র জড়িত ছিলেন। যখনই প্রোগ্রাম হতো উনি আগে এসে এই আবৃত্তিটা করে দিতেন, একবার করে যেতেন। দেখুন কত বড় একটা কাজ উনি করেছিলেন কতদিন আগে। এই দেবতার গ্রাস এই কবিতাটা উনি ইনস্ট্রুমেন্টে প্রডিউস করলেন বিফোর দি অডিয়েন্স। নিউ এম্পায়ারের প্রথমটা করেছিলেন, সৌম্য মিত্র একবার আবৃত্তিতে ছিলেন, একবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন। তো এই একটা এগুলো একটা ভাবা যায় না যে অতগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে যে একটা রবীন্দ্রনাথের একটা কবিতাকে এইভাবে প্রডিউস করা, এটা সাধারণ লোক তো এই আইডিয়াটাই নেবে না মাথায়। তারপর তার ইংলিশ ট্রান্সলেশন ফর নন বেঙ্গলিশ আমাদের শম্ভু মিত্র করিয়েছেন। তো এই একটা টিম হয়ে গিয়েছিল। যখন এইটা হচ্ছে ওরা ফাংশন ছেড়েও মানে আমার এই দেবতা গ্রাসের আগে এটা করে চলে যাচ্ছে হয়তো ফাংশনে, কিন্তু করছে। তো এরা যখন মানে আবৃত্তি করছেন পুরো পাবলিকটা একদম কমপ্লিটলি রেডি হয়ে যাচ্ছে, মানে একদম ওদের মুডটা তৈরি হয়ে যাচ্ছে। আর তারপর শুধু এইরকম অর্কেস্ট্রাই করছি। এরকম দু একবার স্টেজে করেছি। তারপর ফিনান্সিয়ালি আর্থিক দিকে পোষাচ্ছে না, মানে আর্থিক দিকে মানে আমি কি কোনো প্রফিটের কথা বলছি না, কিন্তু যা খরচা হচ্ছে সে প্রথমবার গাঁট থেকে 2000 টাকা গেল, তারপরে এবার 2000 টাকা গেল, আর তারপর দ্যাট ওয়াজ 1960।
1962 আর 1964, সে তখন তো আমার কাছে এত টাকাও ছিল না, কিন্তু করলাম আমার শখের এই যে এই করতে 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 তারপর একবার মুখ অভিনয় করলাম দেবতাগ রাজকে নিয়ে, এই মিউজিকের উপরে হ্যাঁ, খালি মুখ অভিনয় অরুণাভ মজুমদার করেছিল। ওরম মজুমদার। এইরকম নানান রকম মানে একে খেলিয়েছি, মানে দেবতা গ্রাস, এই দেবতা গ্রাস আমাকে অনেক গ্রাস করে নিয়েছে। আচ্ছা। কিন্তু আমার কোনো দুঃখ নেই, খুব ভালো এই হয়েছে। শেষে আমি নিজে এইটা রেকর্ড করলাম, সেও আমার নিজে খরচায় রেকর্ড করলাম। ওই রেকর্ডেও মানে ওই ক্যাসেটেও মানে বীরেন্দার আগে আবৃত্তি আছে, তারপর ওই মিউজিক আছে। এখন এই মিউজিকের উপরে আমাদের শম্ভু ভট্টাচার্যকে আমি বললাম কি এর উপরে আপনি মানে হ্যাঁ ডান্স, শ্যাডো ডান্স করুন, ইয়া এই করুন, ইয়া যা কিছু করুন, মানে এই ডান্সে। উনি সেটা বেলে মতন করলেন। এই করে করে নানান রকম একে খেলাচ্ছি। উনি ছবি প্রডিউস করেছিলেন, শুভা দেবতা গ্রাস। এই যে দুটো গল্প বাছার মধ্যে ওনার কিন্তু চরিত্রের, ওনার মনন শক্তির, ওনার ভাবধারার একটা দারুণ প্রকাশ পাই। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে রবীন্দ্রনাথকে নিয়ে যত বাংলা সিনেমা হয়েছে সেখানেও মিউজিক স্কোর করার ব্যাপারে এইটা আমি মানে একবার ছবিও করলাম, পার্থ প্রতিম চৌধুরীকে দিয়ে এই ছবি করিয়েছি। তখন ও বললো কি দাদা এই দেবতা গ্রাস ইজ এ ভেরি স্মল সাবজেক্ট, দুটো ছবি একসঙ্গে করে। তারপর শুভা বেছে নিল, হ্যাঁ শর্মিলা টাগোর হয়েছিল, তো শুভা আর দেবতা গ্রাসকে। তো এই আমি সেও প্রায় মানে সেও অনেক গ্রাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। সেই ছবিতে আমি অভিনয় করেছিলাম, দেবতার গ্রাসে আমি অভিনয় করেছিলাম। তার বিরাট, সেটা ডিরেক্ট করেছিল পার্থ প্রতিম চৌধুরী। আর বিরাট সেট হয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওতে, একটা বড় নৌকো, যাতে সবাই জানে দেবতার গ্রাসটা কি। তাতে একটা গান গেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত, কিন্তু দাদা ব্যবহার করেছিলেন। আমি যেটা আমার লিপে দেখাননি, কিন্তু আমার মনের কথা আর কি, আমারও বিচার তুমি করো হে প্রভু, এই গানটা আমার এখনো মনে আছে। এই আমার পাগলামি বলো ইয়া কি বলো, এইটা এই দেবতা গ্রাস দিতে এখনো আমার মানে আমাকে যদি এখনো কেউ করতে বলে আমি করব। আমার মনে আছে কলকাতা প্রেস ক্লাবে এটাও একটা অভিনব নিরীক্ষা বলা যায়, যে উনি রবীন্দ্রনাথের গানটা বাজাচ্ছেন আর আমি সেইটে সঙ্গে সঙ্গে পাঠ করছি। উনি যতটা সময় ধরে বাজাচ্ছেন আমি ঠিক তার সঙ্গে ততটা সময় ধরে একটি একটি করে চরণ ওর ভাষায়, যেমন আস্তে আস্তে এক একটা পংক্তিকে সাজিয়ে দিয়ে একটা মালা তৈরি হচ্ছে।
এই যে স্বরের সঙ্গে সুরের একটা মেলবন্ধন, এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে ভেবেছেন। সেদিনকে নন্দন চত্বরে দেখা হলো রাজ্য সঙ্গীত একাডেমির একটা কাজে। একজনকে বলছেন যে প্রথম যখন বম্বে থেকে এলাম তখন হিন্দি গান বাজাতাম, তারপরেতে মেলোডিয়াস সংস অফ স্বর্ণযুগ বাজাতে শুরু করলাম, তারপরেতে যখন রবীন্দ্রনাথ শুনলাম তখন এখন মনে হয় যে গান বাজালেই রবীন্দ্রনাথই বাজাই। আজকে কিন্তু আমি তাকে শুধুমাত্র একজন সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী বলে ভাবি না, তাকে একজন সাধু বলে মনে করি। জানি তুমি প্রাণ খুলি এ সুন্দরী ধরণীরে ভালোবেসেছিলে, তাই তারে সাজায়েছ দিনে দিনে নিত্য নব সঙ্গীতের হারে। তোমার আপন সুর কখনো ধ্বনিবে মন্দ্র রবে, কখনো মঞ্জুল গুঞ্জরণে। রবীন্দ্রসঙ্গীত যেভাবে বাজান না, এত ভালো লাগে শুনতে। ওই রবীন্দ্রনাথের গানের মধ্যে কী করে অত ঢুকে গেল আমি জানি, বুঝতে পারি না। আমি তাই দেখি ওর ইনভলভমেন্ট ভীষণ রবীন্দ্রসঙ্গীতে, আর যখন বাজায় একবার তন্ময় হয়ে বাজায়, আমার খুব ভালো লাগে। এত বয়স পর্যন্ত একটা বড় তিন তালের গান হলে না, যেখান থেকে সেখান থেকে ধরাটা খুব কষ্টদায়ক বলে আমার মনে হয়। তা আমার মনে হচ্ছে 16 মাত্রার তাল একটা বাজনা বাজছে, গ্রামফোন কোম্পানিতে বসে আছি, উনি বোধহয় 13 মাত্রা মাথায় ঢুকলেন, ঢুকে 16 মাত্রা কমপ্লিট করে প্রথম মাত্রায় সোমটা দিলেন। এতেই বোঝা যায়, এই ছোট্ট ব্যাপারটাতেই বোঝা যায় কতখানি পারদর্শিতা তার ছিল। এবং উনি দেখবেন, যদি কোনো বাজনা টাজনা কেউ দেখে, এখনও পর্যন্ত হয়তো পিয়ানো নিয়ে একটা কম্পোজিশন বাজাচ্ছেন, এই চোয়ালগুলো নড়তে থাকে, তাহলে ওর শরীর সমস্ত অনুভূতি কিন্তু মুভমেন্টে থাকে। আপনি অসংখ্য ভাষায় রবীন্দ্রসঙ্গীতের সুর করেছিলাম।
আমার এই একটা এই ছিল, ইচ্ছে ছিল করা। হ্যাঁ অ্যাকচুয়ালি 12টা দেশি ভাষা আর 8টা বিদেশি ভাষায়। আচ্ছা, 32 সবগুলো বছর মনে পড়ছে? আগেকার ওরে বাবা, ব্যাপার তো, তবুও মানে মনে পড়েছে, কিছু কিছু বলছি তোমাকে। বলবো? হ্যাঁ বলুন। ও লিখে এই রেখেছেন যেমন কিছু কিছু। পুরানো সে দিনের কথা হ্যাঁ, ভুলবি হ্যাঁ। কি রে, ওইটা গুজরাটিতে করেছিলাম। আচ্ছা, এখানে একটা ঘটনা আমি বলছি, গুজরাটিতে আমরা করেছিলাম, তারপর যখন আহমেদাবাদে প্রোগ্রাম করতে গেলাম সাজো আওয়াজে, তখন আমরা সেই গুজরাটি অনুবাদ গেয়েছিলাম যাতে ওরা বুঝতে পারে যে রবীন্দ্রসঙ্গীতের এইটা মূল কি, ভাবনাটা কি, হ্যাঁ হ্যাঁ। মূল ভাবনাটা কি। তারপর সে ফাংশন শেষ হওয়ার পর অর্গানাইজার বলল, কালকে আপনাকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, আপনি আসবেন ওখানে, গুজরাটি মেয়ে ছেলেরা এদের দল আছে, একটা প্রোগ্রাম করবে, আপনি আর নিশ্চয় যাব। গেছি, ওরা সব রবীন্দ্রসঙ্গীত অরিজিনাল বাংলা ভাষায় করেছে। আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। কত মানে গুরুদেব কত এই প্রভাব ফেলেছেন ওদের উপরে। হ্যাঁ, আর আর কোন কোন ভাষায়? তারপর শ্রাবণেরও গগনেরও দেহে, গগনেরও গান। হ্যাঁ দায়, ওই উড়িয়া ভাষায়। হ্যাঁ, ও আমাদের গ্রুপে একজন ছিল, ও উড়িষ্যার লোক। সে ও যতক্ষণ মানে স্টেজে উঠছে না, সবাই ওর টিটকিরি উড়ে 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 গাইবে এবার উড়ে গাইবে করে। এই যখনই যে আরম্ভ করেছেন শ্রাবণ গগন, মানে ফেটে গেছে। মানে আমরা করেছিলাম রবীন্দ্র মেলা হতো এই বিডন স্ট্রিটে, রবীন্দ্র মেলা হতো, রবীন্দ্র কানন যেটা হ্যাঁ নাম আছে হ্যাঁ ওখানে। ওইটা ওখানে। তারপর কোথাও আমার হারিয়ে যাওয়া নেই নেই মানা, মানা। এটা মুলকি করেছিল। ওর কি ভাষা, আমি ভাষা নাম ভুলে, সাউথ ইন্ডিয়ান কিছু ভাষা, বাট নট এই তেলুগু নেই, অন্য কিছু মুলকি করেছিল। আনন্দধারা বহিছে ভুবনে, এটা তেলুগু ভাষা। আচ্ছা, ভদ্রমহিলা গেয়েছিলেন, মিসেস আইয়ার করে, দারুণ গেয়েছিলেন। আচ্ছা। তারপর একটা মৈথিলি ভোজপুরি, ভাষা, হ্যাঁ, হ্যাঁ। খর বায়ু বয় বেগে। চারিদিক হ্যাঁ, ছায়া। আর এই যে আমি দেখছি যেমন যেমন এই খর বায়ু বয় বেগে চহুদিক ছায় মেঘে, মানে কত মিল আছে ভাষা ভাষায়। দিনগুলি মোর সোনার খাঁচা, আসামিজ ভাষায়। তারপর যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই আমাদের এখানে গুরুদেব আছে, মহাত্মা ওনার গান্ধীর সবচেয়ে ছবি আছে। প্রিয় গান যদি তোর ডাক শুনে কেউ, মারওয়ারি ভাষায় আচ্ছা, করেছিলাম। তারপর এ মনিহার আমায় নাহি সাজে, পাঞ্জাবিতে ও করেছিলাম। আচ্ছা, গিয়েছিল অমৃত সিং আর ওরা তখন, আচ্ছা। না অমৃত সিং অন্য অন্য ভদ্রলোক ছিল। এ মতিহার মেনু নাই সাজে, কত মিল আছে ভাষায় ভাষায়। এবার তোর মরা গাঙ্গে বান এসেছে, ওইটা জয় ইস্ট মা। বেঙ্গলে, আচ্ছা, ইস্ট বেঙ্গলে ল্যাঙ্গুয়েজ, ভাষায়। হ্যাঁ বাঙাল ভাষায়, মানে খুব ভালো। এইটা মনে পড়ছে এখন। আর বিদেশি? বিদেশি মধ্যে জার্মানিতে তোমার হলো শুরু আমার হলো সারা। আচ্ছা, রাশিয়াতে, আর এইটা জার্মান লোকেরাই গিয়েছিল। ও আচ্ছা। রাশিয়ান ভাষা, রাশিয়া 3টে মেয়ে মিলে গিয়েছিল, কোন গানটা? আগুনের পরশমণি ছোঁয়াও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অগ্নিবো, এই করে মানে। ইংলিশে একজন ভদ্রলোক ছিল, ওই খর বায়ু বয় বেগে চারিদিক। আচ্ছা, তুমি কেমন করে গান পড়ো, ফ্রেঞ্চ ভাষায়। এই ফ্রেঞ্চ কনসুলেটে ওদের লাইব্রেরিতে একটা বই ছিল, ওটাতে অনেক গান মানে ফ্রেঞ্চ ভাষায় আচ্ছা। ট্রান্সলেট করা ওখানে ছাপা আছে, ওর থেকে এইটা নিয়েছিলাম, তুমি কেমন করে গান করো। আর গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ, জাপানিজ ভাষায় সরল গুহ করে কে ছিল বলো না, উনার ওয়াইফ আচ্ছা, সরল গুহর ওয়াইফ গিয়েছিলেন এই জাপানিজ ভাষায় গ্রাম ছাড়া। আচ্ছা। এইটুকু মনে পড়ছে, এই ছাড়া আর মনে পড়ছে তো না। অসংখ্য কিছু কম তো হলো না, হ্যাঁ। দেখলাম। এখানটায় বিশ্বভারতীর এই প্রাঙ্গণের বাইরে বীরভূমের
শান্তিনিকেতন বোলপুরের খোয়াই খুব বিখ্যাত। খোয়াই একদম আউটস্কার্টসে গিয়ে আমরা ওইখানে একটুখানি যাবো, একটু চলুন ঘুরে আসি ওখান থেকে। চল। পাদপ্রান্তে তব প্রত্যহ যে ছন্দে বাঁধা গীত নব নব দিতেছি অঞ্জলি, তাও তব পূজা শেষে লবে সবে তোমার সাথে মরে ভালোবেসে। এই আশাখানি মনে আছে অবিচ্ছেদে। বলছিলেন যে যখন আপনি রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা কি তেমন করে জানতেন না বা বুঝতেন না, তখন সুর একটা শুনে আপনি খুব ওয়েস্টার্ন স্টাইলে পিয়ানোতে বাজাচ্ছিলেন। হ্যাঁ, ওইটা আমি মানে প্রাণ চায় চক্ষু না চায় আমাদের পঙ্কজবাবুর গান শুনে আমি মানে খুব প্রভাবিত হয়েছিলাম। ওই স্টাইলেই যখন আমি রেকর্ডিং বসেছি হেমন্তদার লতার, তখন আমি ওই স্টাইলেই মানে তোমার হলো শুরু আমার হলো সারা বাজাচ্ছি, খুব মন প্রাণ দিয়ে বাজাচ্ছি। কাছে এসে হেমন্তদা বলল, তখন তো আমি বাংলা জানতাম না, তো মিস্টার বালসারা, ডোন্ট প্লে লাইক দিস, ইফ ইউ প্লে লাইক দিস রবীন্দ্র সঙ্গীত ইউ উইল বি পুট ইন জেল বাই বিশ্বভারতী। বাপরে বাপরে, মানে আমি এত সুন্দর বাজাচ্ছি, মানে আমাকে জেলে কেন দেবে? বললো না, যা ছাপা আছে নোটেশন সেই অনুযায়ী বাজাতে হবে। বাস ওখানে আমার মন ভেঙে গেছে, আর আমি মানে কান মলেছি যে আর রবীন্দ্রসঙ্গীত জীবনে কোনোদিন বাজাবো না। আর সেই রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমি আর নড়তে পারছি না এখন। এটা কি করে মানে সবই ওপরওয়ালার হাত। আমরা এখন যেখানে এসে বসেছি এখান থেকেই বোলপুরের বীরভূমের বিখ্যাত খোয়াইয়ের শুরু। নদী ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, সেটা দেখে রবি ঠাকুর নাম দিলেন এই বিস্তীর্ণ জায়গা জুড়ে খোয়াই। দেখলাম এই জায়গা মানুষকে প্রভাবিত করেছে, এই প্রকৃতির এই রুক্ষ অথচ সবুজের একটা অন্যরকম চেহারা। আপনি তো অনেক ইনস্ট্রুমেন্টে মানে মেলোডিকা, আরো কি ইউনিভক্স, আরো কি পিয়ানোতে সব রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়েছেন। তো এই ধরনের মানে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টে রবীন্দ্রসঙ্গীতের সুর কি আপনি প্রথম বাজালেন? না না, আমি দেখো, আমি যখন কলকাতায় এসেছি তখন কলকাতায় একটা অর্কেস্ট্রার শহর ছিল। আচ্ছা। অলি গলিতে সব অর্কেস্ট্রা, মানে দারুণ দারুণ অর্কেস্ট্রা। আর সবার ওপরে ছিলেন একজন সুজিত নাথ করে। হ্যাঁ, বিখ্যাত গিটারিস্ট। হ্যাঁ, যখন আমি কলকাতায় এলাম তখন উনি রাজা, ওনার সঙ্গে সব ওনার সাঙ্গপাঙ্গরা, তারাও মানে রাজা। কাজী অনিরুদ্ধ, বটুক নন্দী, রজত নন্দী, এরা সব। তো ওদের অর্কেস্ট্রা ছিল, ওরা আগে প্রচুর অর্কেস্ট্রা আইটেম করতো। তারপরে আমি এলাম, ওদেরও অর্কেস্ট্রার আইটেম হচ্ছে, আমারও অর্কেস্ট্রা আইটেম হচ্ছে। তারপরে অমর লাহা এলো ইউনিবক্স নিয়ে, ওরও মানে অর্কেস্ট্রা। সো এই এখন দেখছি যে আস্তে 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 অর্কেস্ট্রা উঠে গেছে, এখন আমি একাই রয়ে গেছি, সব চলে গেছে। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম পড়ে। HMV আমাকে 1993 সালে প্রস্তাব দেন একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করার। তখন আমার 44 বছর বয়স, এবং আমি শর্ত হিসেবে বলেছিলাম যে একমাত্র শ্রী ভি বালসারা মহাশয় তিনি যদি অ্যারেঞ্জ করেন এবং পিয়ানো বাজান
একমাত্র তবেই আমি অ্যালবামটি করব, না তো করব না। আমার অশেষ সৌভাগ্য যে পালসারা সাহেব রাজি হয়েছিলেন, এবং ওই মুহূর্তটি আমি কোনোদিন ভুলবো না যে HMV সেই বিরাট স্টুডিওতে আমি গাইছি আর সঙ্গে অন্যান্য শিল্পীরাও বাজাচ্ছেন, এবং সেই সঙ্গে স্বয়ং ভি বালসারা পিয়ানো বাজাচ্ছেন, তনুসন্ধ্যার মেঘমালার সঙ্গে বাজালেন। তারপর প্রাণে খুশির তুফান উঠেছে, ওই এক তালের ওই 12 মাত্রার গানটি একটি একটা খাঁটি ভারতীয় গান, এবং ভৈরবীতে বাঁধা, সেইটার ওপর দিয়ে যখন পিয়ানোটা উনি বাজাচ্ছেন আর আমি গান গাইব কি, আমি ওর বাজনা শুনছি। এইটা কি আপনি নিজের একটা কিছু করলেন? না না না, কিছু না, এটা জাস্ট এটা হনার মানে জার্মান। আচ্ছা, এটা জাস্ট কিবোর্ড ইনস্ট্রুমেন্ট, ওইটা ফুঁ দিয়ে বাজাতে হয়। হ্যাঁ, কিন্তু হারমোনিয়ামে যত রিড থাকে এখানে তো অত রিড নেই। না না, এই একটা অক্টেভ 2 জুড়ে অক্টেভ। আছে। আচ্ছা, 2 অক্টেভ, হ্যাঁ 2 অক্টেভ। এইটাই মানে আমি ফুঁ দিয়ে বাজাই। তো আমার অপারেশন যখন হলো তখন তারপর আমি আমার ছেলেদের বললাম যে এখন আমি এই মেলোডিকা বাজাবো না, আমার দমের এই হবে ওই হবে এই হবে। ডাক্তার বললেন কি না, আপনি রোজ অন্তত 10 মিনিট এই ইনস্ট্রুমেন্ট বাজাবেন। আচ্ছা, তখন আপনার মানে রেসপিরেটরি সিস্টেমটা আরো ঠিক হবে এটা বাজালে। বাহ, আর সত্যি মানে হচ্ছে এটা মানে দুটোই কাজ করেছে। দিস ইজ মাই ওষুধ, at the same time আমার লোককে এন্টারটেইন করার একটা ইউনিট। আমরা একটুখানি মেলোডিটা শুনবো আপনার কাছে। এই এখানে আমার একটু মানে বলবো, হ্যাঁ, গ্রাম ছাড়া এই রাঙামাটি পথ বাজাবো। ওইদিকে গান্ধীজির একটা এই দেখলাম স্ট্যাচু ছিল, স্ট্যাচু। ওনার সবচেয়ে ভালো, ওনার সবচেয়ে প্রিয় গান রবীন্দ্রসঙ্গীত। এইখানে বসে এরকম একটা খোলামেলা জায়গায় এটা বাজাতে আপনার কি অনুভূতি হচ্ছে? আমি শুধু ভাবছি কি মানে গুরুদেব এর কল্পনা, এটা কি কল্পনার ব্যাপার, এটা কি পরিকল্পনার ব্যাপার? মানে অদ্ভুত, মানে উনি মানে পুরো এইরকম, আমার তো মনে হয় না কি এইরকম টুরিস্ট জায়গা অন্য কোথাও আছে, মানে শান্তিনিকেতনের মতন। ব্যক্তিগত জীবনে তো এই মানুষটির মতো দুঃখী মানুষ খুব কম আছে। কি অসীম একাকিত্ব, ছেলেরা মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, ওনার প্রিয়তম ভগ্নী
ধনবাজ কি অসাধারণ গান গাইতেন, একের পর এক ওকে ছেড়ে চলে গেছে, কখনো বিমর্ষ হতে দেখিনি, সদা হাস্যময়, সব সময় একদম রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। রবীন্দ্রনাথ একের পর এক রবীন্দ্রনাথকে ছেড়ে পুত্র কন্যারা সব চলে গেছেন, রবীন্দ্রনাথ অটল হয়ে দাঁড়িয়ে থেকেছেন। সেই রকম যে দুঃখকে জয় করার যে একটা সাংঘাতিক ব্যাপার, এই ব্যাপারটাও ওনার কাছে মানে অসাধারণ মনে হয়েছে। ওনার জীবনে অনেক কষ্ট হয়েছে, অনেক কিছু হারিয়েছেন, বৌদিকে হারিয়েছেন, নিজের সন্তানকে হারিয়েছেন অনুষ্ঠান করতে করতে। খবর এসছে যে ওনার ছেড়ে নেই। সুতরাং এরকম কষ্ট তো অনেকেই পায়, কিন্তু তা সত্ত্বেও সেই কষ্টটাকে উনি সহ্য করে নিয়ে নিজের মতন করে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। শান্তিনিকেতনের বসন্ত উৎসব লক্ষ মানুষের উচ্ছ্বাসে, প্রাণের মিলনে রবীন্দ্রনাথ উৎসারিত এক রঙিন বৃন্দগান। সমস্ত সঙ্গীত জীবনে রবীন্দ্র অনুরাগী ভি বলসারার সেই দিনই জীবনের অবসান। জীবনের সুরের স্বরলিপি মিশে গেল বিশ্বতানে, পরমের আহ্বানে। আকাশ বাতাস যখন মেতেছে রঙের নেশায়, তখন শুভ্র সুন্দর আবরণে পরম আনন্দলোকের যাত্রী, সুরের পথিক ভি বলসারা। কোথায় আমার হারিয়ে যাওয়া নেই মানা, মনে মনে না 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 না। চলো এবার আমাদের ছুটি। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী, দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার।